সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি নবম শ্রেণীর সেপ্টেম্বর মাসের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক অঙ্কের পার্ট 6 নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে পার্ট 6 এর প্রশ্নগুলো দেখতে পারছো। এক দাগে বলছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQS 1 গুণ 4 সমান সমান 4, অর্থাৎ এক দাগে তোমাদের 4টি MCQ প্রশ্ন দিয়েছে 4 নম্বরের জন্য। এক দাগের প্রশ্ন, শতকরা লাভ 10 টাকা হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হবে। এক্ষেত্রে 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 10:11। এবং তোমার উত্তরটা ঠিক এভাবে লিখে রাখবে, অপশন সি দেবে, 10:11 লিখবে এবং উত্তরটা ঠিক এই পর্যন্তই করবে। এখন কেন 10:11 হবে তার কারণটা আমি ব্যাখ্যা করেছি। এই কারণটা তোমাদের খাতায় লিখতে হবে না, শুধু দেখে নাও কীভাবে উত্তরটা আসলো। দেখতেই পারছো, শতকরা লাভ 10 টাকা। শতকরা লাভ 10 টাকা মানে কি? তুমি যদি কোনো একটা জিনিস 100 টাকায় কেনো তাহলে তুমি লাভ করেছো 10 টাকা, তার মানে তুমি অবশ্যই জিনিসটা 10 টাকা বেশি দামে বিক্রি করেছো, তার মানে 110 টাকায় বিক্রি করেছো। দেখো আমি তাই লিখেছি, শতকরা লাভ 10 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 + 10 সমান সমান 110 টাকা। ক্লিয়ার? অতএব ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য কত পেলাম? 100:110, অর্থাৎ 0 একটা কেটে যাবে, 10:11 হয়ে যাবে উত্তর। আশা করি বুঝতে পারলে। এবার দেখে নাও 1-2 দাগের যে প্রশ্নটা আছে, কি আছে? ত্রিভুজ ABC এর AB বাহুর মধ্যবিন্দু D দিয়ে BC এর সমান্তরাল DE টানা হলো, যা AC বাহুকে E বিন্দুতে ছেদ করলো। তাহলে 4টি অপশন দেওয়া আছে, এর মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, অর্থাৎ AE = ½ × AC। উত্তরটা ঠিক এই পর্যন্ত লিখে রাখবে। উত্তর অপশন বি দিয়ে AE = ½ × AC লিখে রাখবে। এখন কেন উত্তরটা হলো তার কারণটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 127 উপপাদ্য নম্বর 21-এ পেয়ে যাবে। তোমরা ওখান থেকে ব্যাখ্যাটা দেখে নিও। যেহেতু আমাদের ব্যাখ্যা করতে বলেনি তাই আমাদের উত্তরটা লিখলেই হবে, তোমরা ব্যাখ্যাটা পড়ে নিও, তাতেই হবে। এবার দেখে নাও 3 দাগের প্রশ্ন, যে অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি তার পরিসীমা হলো। এক্ষেত্রে 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ π + 2 × 10.5 সেমি এবং উত্তরটা ঠিক এই পর্যন্ত লিখবে। লিখে অপশন বি দেবে, π + 2 × 10.5 সেমি এই পর্যন্ত লিখবে। এখন কেন হলো তার কারণটা আমি ব্যাখ্যা করেছি, কারণটা খাতায় লিখতে হবে না, দেখে নাও। খেয়াল করো তো প্রশ্নে কী বলা আছে? অর্ধবৃত্তাকার চাকতি, তার মানে একটা অর্ধবৃত্ত বলতে পারি আমরা। আর যার ব্যাসার্ধ আর এর মান কত দেওয়া আছে? 10.5, তার মানে আমাদের অর্ধবৃত্তের পরিসীমা অ্যাপ্লাই করলেই কিন্তু উত্তরটা চলে আসবে। আমরা কারণটা হিসেবে বলতে পারি, দেওয়া আছে ব্যাসার্ধ r = 10.5 সেমি, অতএব অর্ধবৃত্তাকার চাকতির পরিসীমা, অর্থাৎ অর্ধবৃত্তের পরিসীমা আমরা কি জানি? এই সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে, πr + 2r সেমি। এটা তোর চিত্র রেখেও করা যায়, কিন্তু আমরা সরাসরি সূত্রটা মনে রাখবো, তাহলেই বেটার হবে। এখান থেকে r কমন যায়, তাহলে কত পেলাম? r × π + 2 পেলাম। এখন r এর মান তো আমাদের প্রশ্নে বলাই আছে 10.5, তাই r এর মান 10.5 বসিয়ে দিয়েছি। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, অর্থাৎ 10.5টাকে যদি আমি ডান সাইডে গুণ আকারে লিখি, তাহলে আমাদের প্রশ্নের সঙ্গে মিলে যাবে পুরো। তাই আমরা লিখবো পরের লাইনে π + 2 × 10.5 সেমি। তাহলে এইটাই হবে কিন্তু আমাদের উত্তর, অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে। এবার দেখে নাও 4 দাগের যে প্রশ্নটা আছে, যে বর্গাকার চিত্রে কর্ণের দৈর্ঘ্য 13√2 সেমি তার একটি বাহুর দৈর্ঘ্য হবে। 4টি অপশন দেওয়া আছে, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে একদম লাস্টের অপশন, অর্থাৎ ডি নম্বর অপশন, 13 সেমি। উত্তরটা দেখে নাও, অপশন ডি দিয়ে 13 সেমি লিখবে এই পর্যন্ত। এখন কেন হলো তার কারণটা ব্যাখ্যা করছি আমি। তার আগে দেখে নাও তো আমাদের কি বলেছে, একটা বর্গাকার চিত্র। বর্গাকার চিত্র বুঝতেই পারলে, যার 4টি বাহুর দৈর্ঘ্য সমান। কি দেওয়া আছে? কর্ণের দৈর্ঘ্য বলা আছে 13√2 সেমি বলা আছে, কর্ণটা দেওয়া আছে, আর শেষে বাহুর দৈর্ঘ্য কত। তার মানে যেহেতু আমাদের প্রশ্নে কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাই আমাদের কর্ণের সূত্রটা বের করতে হবে বর্গক্ষেত্রের। তাই আমরা লিখব, আমরা জানি বর্গাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2 × বাহু। এটা হলো বর্গাকার ক্ষেত্রে কর্ণের সূত্র। কিন্তু আমাদের প্রশ্নে কর্ণ কত বলা আছে? 13 × √2, তাই আমাদের দুটো সমান করতে হবে। তাই লিখব শর্তানুসারে √2 × বাহু = 13√2। আমরা প্রশ্নের কর্ণের মান আর আমাদের যেটা আমরা জানি সেই কর্ণ দুটো সমান করে দিয়েছি। দেখো উভয় পাশ থেকে √2 কেটে যায়, যেহেতু সমান আছে, তাহলে বাহু সমান কত পেলাম? 13 পেলাম। আর আমাদের বাহুর দৈর্ঘ্য চেয়েছে, তাই আমাদের বাহুর দৈর্ঘ্য কত হলো? 13 সেমি। ক্লিয়ার? এরপর দেখে নাও সত্য মিথ্যা 2 দাগের প্রশ্নগুলো। কি বলেছে? 1 × 4 = 4, অর্থাৎ 4টি সত্য মিথ্যা দেওয়া আছে।
দুয়ের এক থেকে যে প্রশ্নটা আছে ধার্য মূল্যের উপর ছাড় নির্ভর করে, এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কি সত্য হয়ে যাবে। ক্লিয়ার? মনে রাখবে যে কোনো বস্তুকে কিন্তু যদি ছাড় দেওয়া হয় তার ধার্য মূল্যের উপরই ছাড় দেওয়া হয়। মনে রাখবে, মনে করো তুমি একটা বস্তু কিনতে গেলে দোকান থেকে বা কোনো একটা বই কিনতে গেলে দেখবে বইয়ের যে দামটা লেখা থাকে, ঠিক আছে, সেই দামের উপর এমআরপি বলে লেখা থাকে, সেই দামের উপরে কিন্তু তোমাকে ছাড় দেবে, অর্থাৎ সেটা ধার্য মূল্যের উপরে কিন্তু তোমাকে ছাড় দেবে। এরপর 2 দাগের যে প্রশ্নটা আছে পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর ঠিক আগের একটি শ্রেণীর পরিসংখ্যা হবে 0, এক্ষেত্রেও কিন্তু উত্তরটা কি হয়ে যাবে সত্য হয়ে যাবে। তোমাদের ব্যাখ্যা করার দরকার নেই, শুধু উত্তরটা লিখলেই হবে। এবার 3 দাগে যে একটা জ্যামিতির প্রশ্ন দিয়েছে, চিত্রে ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ABEF রসম্ব আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, এক্ষেত্রে উত্তরটা সম্পূর্ণ ভুল। কারণ বুঝতে পারলে, কারণ এখানে ABCD একটা বর্গক্ষেত্র, আর এখানে আর কি বলেছে ABEF হলো একটা কি রসম্ব। দুটোর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর রম্বসের ক্ষেত্রফল কখনোই সমান হয় না, ঠিক আছে। দুটোর বাহুর দৈর্ঘ্য সমান হতে পারে কিন্তু কখনোই ক্ষেত্রফল সমান হয় না, এই জন্য উত্তরটা কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে। এবার দেখে নাও 4 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি বৃত্তের পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত একটি নির্দিষ্ট সংখ্যা, এক্ষেত্রে উত্তরটা কি হয়ে যাবে সত্য হয়ে যাবে। মনে রাখবে বৃত্তের পরিধি মানে হলো 2πr, আমি তোমাদের দেখিয়ে দিই, এটা হলো 2πr হলো বৃত্তের পরিধি, আর ব্যাসের দৈর্ঘ্য হলো কি 2r। মনে রাখবে বৃত্তের পরিধি 2πr আর ব্যাস হলো 2r, এদের অনুপাত বলতে আমি বাই আকারে লিখতে পারি 2πr/2r, অনুপাত আকারে লিখলাম। এখন খেয়াল করো, আমি যদি 2 কেটে দেই আর আর কেটে দেই, থাকে পড়ে কি পাই পড়ে থাকে, আর পায়ের মান কত 22/7, তাহলে কি পেলাম একটা নির্দিষ্ট সংখ্যা পেলাম। তার মানে আমাদের প্রশ্নে যা বলেছে একদম সঠিক বলেছে, তার মানে আমাদের উত্তরটা কি হয়ে যাবে সত্য হয়ে যাবে আমাদের উত্তরটা, অর্থাৎ 4 দাগের উত্তরটা সত্য। এবার দেখে নাও 3 দাগের প্রশ্ন কি বলছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2 × 3 = 6, অর্থাৎ 3 দাগে আমাদের মোট 3টি প্রশ্ন করতে হবে, প্রত্যেকটার জন্য 2 নম্বর, টোটাল হলো 6 নম্বর। তা 3-এর 1 দাগে যে প্রশ্নটা আছে 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান, ভালো করে বুঝবে লাইনটা, শতকরা লাভ নির্ণয় করো। আমাদের প্রশ্নে স্পষ্ট বলেছে 10টি পেনের কি মূল্য ক্রয় মূল্য যা হবে, আবার 8টি পেনের বিক্রয় মূল্য তাই হবে। তাহলে উত্তরটা কীভাবে করতে হবে দেখে নাও। প্রথমে দেখো আমি প্রথমে লিখে নিয়েছি, ধরি 10টি পেনের ক্রয় মূল্য x টাকা। বলো তো আমি যদি 10টা পেনের ক্রয় মূল্য যদি x টাকা লিখতে পারি, তাহলে আমি 8টি পেনের বিক্রয় মূল্য তো x টাকা লিখতে পারি, সেভাবেই করেছি, দেখে নাও পরপর। তাই প্রথমে আমি লিখেছি, ধরি 10টি পেনের ক্রয় মূল্য সমান x টাকা, অতএব একটি পেনের ক্রয় মূল্য কত হবে x/10 টাকা। আবার 8টি পেনের বিক্রয় মূল্য সমান x টাকা, যেটা বলছিলাম। দেখো আমাদের কিন্তু প্রশ্নেই বলেছে এই 10টি পেনের ক্রয় মূল্য পেলাম x টাকা, আর আমাদের প্রশ্নে বলেছে 10টি পেনের ক্রয় মূল্য যা হবে 8টি পেনের বিক্রয় মূল্য তাই হবে। তাই আমি আবার লিখে কি লিখেছি, 8টি পেনের বিক্রয় মূল্য সমান x টাকা, দুটোই সমান। আশা করি বুঝতে পারলে। এবার আমি একটি পেনের বিক্রয় মূল্য কত পেলাম x/8 টাকা পেলাম। সবসময় মনে রাখবে একটি পেনের বা একটি বস্তুর আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করব, তার উপর ভিত্তি করে কিন্তু মোট লাভ শতকরা লাভ বের করব। অতএব মোট লাভ, এখন প্রশ্ন হতে পারে কেন লাভ হলো, কেননা এখানে খেয়াল করো আমাদের প্রশ্নে বলেছে শতকরা লাভ কত, একটা কারণ হতে পারে, আর একটা কারণ হলো 10টি পেন ক্রয় মূল্য করলে যা পাবো টাকা, আর 8টি পেন বিক্রয় করলে তো তার থেকে বেশি টাকা আমাদের বেশি হচ্ছে, ঠিক আছে, তার মানে আমাদের লাভ হচ্ছে এই ব্যাপারটা। আর লাভ মানে কি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে লাভ পাওয়া যায়, তাই আমাদের মোট লাভ কত হবে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, অর্থাৎ x/8 - x/10 মানে এটাকে ব্র্যাকেটে রাখবো। কেন বলো তো, আমরা একটি পেনের ক্রয় মূল্য আর একটি পেনের বিক্রয় মূল্যের মাধ্যমেই কিন্তু সব কিছু বের করবো, তাই আমি x/8 - x/10 লিখেছি। লসাগু হবে হলো 40, 40কে যদি 8 দিয়ে ভাগ করা হয় তাহলে 5 × 40, 5x হলো উপরে, মাইনাস আর 40কে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে 4 হলো, আর 4 দ্বারা x গুণ করলে 4x, তাহলে উপরে পেলাম কত 5x - 4x/40, এটাকে বিয়োগ করলে কত পেলাম x/40, ঠিক আছে। এটা কি পেলাম বলতো, মোট লাভ পেলাম। আর আমাদের প্রশ্নে যে শতকরা লাভ কত, অতএব শতকরা লাভ সমান একটা সূত্র আছে, মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। যেহেতু আমি বাসের খেয়াল করো, আমি যেহেতু এখানে শতকরা কথাটা ইউজ করেছি এই জায়গায়, তাই আমি ডান সাইডে কিন্তু এখানে টাকা লিখবো, কেননা এখানে কিন্তু শতকরা লিখলে ডান সাইডে শতকরা লিখতে নেই, এটা তোমরা জানো। এখন মোট লাভ হলো x/40 টাকা, আমি তাই মোট লাভের জায়গায় দেখো আমি x/40 বসিয়ে দিয়েছি।
আর ক্রয় মূল্য সবসময় রাখবে একটি পেনের ক্রয় মূল্যটাই লিখবো। একটি পেনের ক্রয় মূল্য কত ছিল, এক্স বাই কত ছিল, এক্স বাই 10 টাকা, তাই উপরে লিখেছি এক্স বাই 40 আর নিচে লিখেছি এক্স বাই 10। এখন আমি যদি এটাকে গুণ আকারে লিখি, দেখো মাঝে একটা ভাগের দাগ আছে, এটাকে যদি গুণ আকারে লিখতে চাই তাহলে কি হবে, উপরেরটা আগে লিখতে হবে এক্স বাই 40 গুণ নিচেরটা কি হয় উল্টে যায়, তার মানে 10 বাই এক্স হয়ে যাবে আর ইন্টু 100 ছিল আগে থেকে। এখন আমি যদি কাটাকাটি করি দেখো এক্স এক্স কেটে যায়, অর্থাৎ এই এক্সটা আর এক্স আগে কেটে যাবে। তারপরে খেয়াল করো এই শূন্য কাটলাম, আর এই 4 দিয়ে আমি 100কে কাটলে কত হয়, 25 হয়। তাহলে কাটাকাটি তোমাদের মধ্যেও করতে পারো বা এভাবে করতে পারো। তাহলে আমরা পেলাম শতকরা লাভ কত টাকা, 25 টাকা। অতএব নির্ণয় শতকরা লাভ 25 টাকা। তোমরা এই উত্তরটা এভাবে লিখতে পারো, নির্ণয় লাভ 25%, ঠিক আছে, অথবা নির্ণয় শতকরা লাভ 25 টাকা। যদি শতকরা বাংলায় লেখো তাহলে 25 টাকা হবে, আর যদি শতকরা কথা উল্লেখ না করো তাহলে লিখবে নির্ণয় লাভ 25%। ক্লিয়ার? এবার দেখে নাও পরবর্তী প্রশ্ন কি বলেছে, 3-2 দাগের প্রশ্ন। শ্রেণী সীমা দিয়েছে, পরিসংখ্যা দিয়েছে, উপরের পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর, খেয়াল করো একটা কথা বলেছে, প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করো। তার মানে আমাদের এই যে প্রথম শ্রেণীটা আছে এই শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করো। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমাদের এইটাই কিন্তু একটা অঙ্ক করার আগে একটা জিনিস ঠিক করে নিতে হবে। আমাদের এই যে শ্রেণীর সীমা দেওয়া আছে বলতো কেমন দেওয়া আছে, 70 থেকে 74, আবার পরেরটা আছে 75 থেকে 79, আর পরেরটা আছে 80 থেকে 84, অর্থাৎ যা দিয়ে শেষ হয়েছে তাই দিয়ে কিন্তু পরেরটা শুরু হয়নি। তার মানে আমাদের এই শ্রেণীর সীমাটা সাজানো নেই, তাই আমাদের শ্রেণীর সীমাকে শ্রেণীর সীমানায় কনভার্ট করতে হবে। আর কনভার্ট করার নিয়ম কি, যাদের সাজানো থাকে না তাদের কি করতে হয়, প্রথমটার সঙ্গে 0.5 বিয়োগ করতে হয় এবং পরেরটার সঙ্গে 0.5 যোগ করতে হয়। তার মানে 70 থেকে 0.5 বিয়োগ করলে কত হবে, 69.5, আর 74-এর সঙ্গে যদি 0.5 যোগ করি কত হবে, 74.5। প্রত্যেকটার সঙ্গে কিন্তু একইভাবে করতে হবে, আমাদের সাজিয়ে নিতে হবে। তাহলে কীভাবে করতে হবে দেখে নাও। প্রথমেই আমি সাজিয়ে নেওয়ার জন্য একটা ছক করে নেব, শ্রেণীর সীমানা পরিসংখ্যা। আমি কিন্তু এই যে মাঝের লাইনটা আমি এক্সট্রা করেছি, এইটা তোমরা করে নেবে। আর প্রথম লাইনটা তোমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে, শ্রেণীর সীমা আর পরিসংখ্যা আগে থেকেই ছিল। এখন শ্রেণীর সীমা যা ছিল তাই লিখেছি, 70 থেকে 74, 75 থেকে 79 থাকলো। এবার শ্রেণীর সীমানার যে লাইনটা আছে ওই লাইনটাই আমি সাজিয়ে নেব, অর্থাৎ 70 থেকে 0.5 বিয়োগ করবো, 69.5 পেলাম, আর 74-এর সঙ্গে 0.5 যোগ করব, কত পেলাম, 74.5। ক্লিয়ার? পরটা সেমভাবে করে নিয়েছি, প্রত্যেকটা এইভাবে আমি 0.5 বিয়োগ করেছি, 0.5 যোগ করেছি, পরপর দেখে নিয়েছো। খেয়াল করো তো, এখন দেখতে পাচ্ছ যে যা দিয়ে শেষ হয়েছে আবার তাই দিয়ে শুরু হয়েছে, যা দিয়ে শেষ তাই দিয়ে শুরু। তার মানে আমাদের এবার পরিসংখ্যাটা কিন্তু একদম সাজানো হয়েছে। আর পরিসংখ্যা যা ছিল তাই থাকবে, 3, 4, 5, 8 থাকবে। এখন আমাদের প্রশ্নে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বের করতে বলেছে, তাই আমরা লিখব প্রথম শ্রেণীর শ্রেণী সীমানা। খেয়াল করো প্রথম শ্রেণীর শ্রেণী সীমানা কত, 69.5 থেকে 74.5 পর্যন্ত আছে। তার মানে এইটা আমাদের কিন্তু সাজানোর যে শ্রেণীর সীমানা থাকবে এই লাইনটা ধরে কাজ করতে হবে। তার মানে আমাদের এই প্রথম লাইনের কোনো কাজ নেই আর, বুঝতে পারলে আশা করি। এবার দেখে নাও শ্রেণীর দৈর্ঘ্য আমাদের কাজে লাগবে। শ্রেণীর দৈর্ঘ্য মানে হলো যে শ্রেণী সীমানা আছে তাদের মধ্যে ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমার মধ্যে পার্থক্য। তা আমাদের প্রশ্নে খেয়াল করো কি দেওয়া আছে এখানে, প্রশ্ন তো না, এই শ্রেণী সীমানার মধ্যে প্রথমটা কি দেওয়া আছে, নিম্ন সীমানা আছে হলো 69.5 আর ঊর্ধ্ব সীমানা দেওয়া আছে হলো 74.5। এটাকে বিয়োগ করলে কত পাবো, বিয়োগ করলে পাবো 5 পাবো। দেখো খেয়াল করে 74.5 থেকে যদি 69.5 বিয়োগ করা হয় পেলাম কত, 5। তাহলে শ্রেণীর দৈর্ঘ্য হলো 5। প্রথম শ্রেণীর পরিসংখ্যা দেওয়া আছে কত, 3 দেওয়া আছে, এই যে খেয়াল করো 3 দেওয়া আছে, তার মানে আমরা এখানে লিখতে পারি 3। এখন আমাদের উত্তর চেয়েছে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত। আর প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বের করার জন্য কি লাগবে, আমাদের পরিসংখ্যা আর শ্রেণীর দৈর্ঘ্য লাগবে। তাহলে লিখবো অতএব প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব সমান সমান পরিসংখ্যা বাই শ্রেণীর দৈর্ঘ্য, এটা সূত্র। এখন পরিসংখ্যার জায়গায় 3 লিখে দেবো আর শ্রেণীর দৈর্ঘ্যের জায়গায় 5 লিখে দেবো। এটাকে যদি ভাগ করা হয় তাহলে ভাগফলটা কত পেলাম, 0.6। তাহলে এটাই হয়ে যাবে কিন্তু নির্ণয় প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, 0.6 হয়ে যাবে কিন্তু উত্তর। আশা করি বুঝতে পারলে। এবার দেখে নাও 3.3-এর যে প্রশ্নটা আছে, একটা জ্যামিতি দিয়েছে, জ্যামিতির অঙ্ক থেকে করতে হবে। চিত্রে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি এবং ভূমি বিসি = 20 মিটার হলে ত্রিভুজটির
উচ্চতা 23 মিটার নির্ণয় করো। ঠিক আছে, অর্থাৎ এইচের মানটা নির্ণয় করতে বলেছে। তোমরা দেখতেই পারছো এখানে বিএসি হলো একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি আমরা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই সূত্র দিয়ে কিন্তু আমাদের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমাদের প্রশ্নে কী বলা আছে, ক্ষেত্রফলটা কত দেওয়া আছে বলো তো? এই যে ক্ষেত্রফল বলা আছে 96 বর্গ সেমি, তার মানে আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে দুটো সমান করলেই উত্তরটা বেরিয়ে আসবে। প্রথমে আমরা লিখব, দেওয়া আছে ত্রিভুজ এবিসি ত্রিভুজের ভূমি ব্র্যাকেটে বিসি সমান সমান 20 মিটার, উচ্চতা এডি সমান সমান 8 মিটার, এটা দেওয়াই আছে। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল অর্থাৎ এবিসি ত্রিভুজটির ক্ষেত্রফল কী বলতে পারি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা সূত্র। ঠিক আছে, সূত্রটা মুখস্থ রাখবে। এখন ভূমির জায়গায় আমরা কত বলতে পারি, প্রশ্নে বলা আছে 20 মিটার, তাহলে ভূমির জায়গায় 20 লিখলাম, আর উচ্চতা এইচ বলা আছে তাই উচ্চতার জায়গায় এইচ লিখলাম। এখন 2 আর 20 কাটাকাটি করলে 10 পাবো, অর্থাৎ আমরা কত পেলাম, 10 বর্গ মিটার কী পেলাম বলো তো, এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। কিন্তু আমাদের প্রশ্নে ক্ষেত্রফল কত বলা আছে, 96 বর্গ মিটার, কিন্তু আমাদের সূত্রে করে ক্ষেত্রফল কত বেরিয়েছে, 10 বর্গ মিটার। তাই আমরা কী করব, প্রশ্ন অনুসারে বলে দুটো ক্ষেত্রফল কী করব, সমান করে দেবো। কেননা একই ত্রিভুজের দুটো ক্ষেত্রফল তো থাকতে পারে না, তাই দুটোকে সমান করতে হবে। তাহলে লিখব প্রশ্ন অনুসারে 10 সমান সমান 96 বা এইচ সমান সমান 96/10 হয়ে যাবে, কারণ ভাগ হয়ে যায়। এখন 10 মানে হলো এক ঘর আগে দশমিক চলে আসবে, অর্থাৎ কি বলতে পারবো, অতএব এইচ সমান সমান 9.6। ঠিক আছে, নির্ণয় ত্রিভুজটির উচ্চতা 9.6 মিটার। যেহেতু আমাদের মিটার এককে সবগুলো আছে, আমাদের উত্তরটা হয়ে যাবে উচ্চতা 9.6 মিটার। আশা করি বুঝতে পারলে। এবার দেখে নাও 4 দাগের প্রশ্ন। 4 দাগে মোট 2টি প্রশ্ন দিয়েছে, যে কোনো একটি প্রশ্নের কিন্তু তোমাদের উত্তর করতে হবে। তা প্রথম অংশে একটা সম্পাদ্য অঙ্কন আর অথবাই দেওয়া আছে একটা বহুভুজ অঙ্কন। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা সিলেক্ট করে লিখবে, দুটোর জন্য 5 নম্বর করে আছে। আমি 2টি প্রশ্নের উত্তর করে দিয়েছি। তা প্রথমে হলো সম্পাদ্য অঙ্কন করব এবং লাস্টের দিকে আমি বহুভুজটা অঙ্কন করব। তা সম্পাদ্য কি বলেছে, সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। তা এই চিত্রটা, এই সম্পাদ্যটা আমি পেন ইউজ করেছি, তোমরা পেন ইউজ করবে না, তোমরা পেন্সিল যখন আঁকবে পেন্সিল ইউজ করবে। ঠিক আছে, আমি তোমাদের বোঝানোর জন্য পেন দিয়ে এঁকে দিয়েছি, অনেকটা পেন আছে, আবার অনেক জায়গায় পেন্সিল আছে। তা তোমরা যখন আঁকবে অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। ক্লিয়ার? এখন দেখে নাও কীভাবে আঁকবে। প্রথমেই তো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের যে সমান বাহু আছে 8 সেমি, সেই 8 সেমিটা তোমরা কেটে নেবে স্কেল দিয়ে। তখন আমি 8 সেমিটা আগে থেকে কেটে নিয়েছি। এখন নিচের দিকে একটা বড় করে দাগ কাটবে, তুমি যে কোনো মাপের একটা সরল রেখা কাটবে। ঠিক আছে, সরল রেখাংশ কেটে নিলে এখন একটা কাজ করো, এই যে একটা বিন্দু আছে, মনে করো এটা হলো এ বিন্দু আর এই সাইডে আছে হলো এক্স বিন্দু, দেখতে পাচ্ছ। এখন এ বিন্দুতে আমাদের 30 ডিগ্রি কোণ আঁকতে হবে। ঠিক আছে, এখন 30 ডিগ্রি কোণ কীভাবে আঁকবে দেখে নাও। এই 30 ডিগ্রি আঁকার জন্য তুমি এ বিন্দুতে কি কাটা ঠেকাবে, যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে, ঠিক আছে, যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এঁকে নেবে। বুঝতে পারলে? এখন এই যে একটা বিন্দুতে কাটা ঠেকালো, এই বিন্দুতে কাটা ঠেকিয়ে আমি যে মাপে বৃত্তচাপটা নিয়েছি সেই মাপেরই উপরের দিকে একটা মাপ কেটে নেব। দেখো, বুঝতে পারলে? উপরের দিকে আমি কেটে নিলাম, যে মাপে বৃত্তচাপটা নিয়েছিলাম সেই মাপেই আমি কেটে নিলাম। এখন এই বিন্দুতে আবার এই ভিতরের দিকে, এখন এটা হলো 60 ডিগ্রি এঁকেছে। ঠিক আছে, এখন ডান সাইডে আবার মিডলের দিকে কেটে নেব। আবার যে বিন্দুতে কাটা সেট করেছিল এই বিন্দুতে, দেখো এই বিন্দুতে যেখানে সেট করেছিল ওখানে আমি আবার কাটা ঠেকিয়ে ভালো করে দেখিয়ে দেই। দেখো এখানে কাটা ঠেকিয়ে আমি এখানে আবার একটা বৃত্তচাপ এঁকে নিলাম। দেখো, বুঝতে পারলে? এখন দেখো এই যে ছেদ বিন্দুটা পেলাম, এই ছেদ বিন্দুটা, এই ছেদ বিন্দু থেকে যদি আমি এ বিন্দু পর্যন্ত যোগ করে দিই তাহলে 30 ডিগ্রি কোণ পেয়ে যাব। এখন আমি স্কেলের সাহায্যে এ বিন্দু থেকে এই ছেদ বিন্দু একটু বড় করে কেটে নেব। বুঝতে পারলে? তাহলে এই যে কোণটা উৎপন্ন হলো এটা কিন্তু 30 ডিগ্রি কোণ। তোমরা কিন্তু সব পেন্সিল দিয়ে করবে। ঠিক আছে, আমি অনেকটা বোঝানোর জন্য পেন ইউজ করছি। তাহলে এই কোণটা পেলাম 30 ডিগ্রি। আমাদের 30 ডিগ্রি আঁকা কমপ্লিট। আমাদের বলেছে যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে যার সমকোণ সংলগ্ন কোণ দুটি হবে, সমদ্বিবাহু যে সমান বাহুটা আছে তাদের কোণ হবে হলো 30 ডিগ্রি এবং সমান বাহু কত হবে 8 সেমি। তাহলে আমাদের যে 8 সেমি মাপটা আছে ওই 8 সেমি মাপটা আগে আমি কেটে নেই। দেখো আমি আগে থেকে কেটে নিয়েছি, 8 সেমি মাপটা নিয়ে নিলাম। এখন এই 8 সেমির মাপটা নেওয়ার পরে এই এ বিন্দু থেকে, ঠিক আছে, এ বিন্দু থেকে আমি
এই সাইডে একটা কেটে নিলাম এবং উপরের সাইডে যে দাগটা আছে এই সাইডেও কেটে নিলাম। তার মানে আমি দুটো সমান বাহু পেয়ে গেলাম। আমি একটা কাজ করি, আমি এই বিন্দুতে নামটা দিলাম বি নাম দিলাম, আর এই বিন্দুতে নামটা দিলাম আমি সি নাম দিলাম। বুঝতে পারলে? তাহলে আমি যদি বি আর সি যোগ করে দেই, এখন বি আর সি যোগ করলাম, দেখো এই বি আর সি, তোমার নিয়মটা ভালো করে শিখে নাও। আমার অনেকটা মানে প্রবলেম হচ্ছে আঁকতে, তোমরা ঠিকঠাক করে এঁকে নিও, কিন্তু নিয়ম ঠিক আছে। বি কামা সি যোগ করলাম, তাহলে দেখো তো কী পেলাম, এ বি সি একটা ত্রিভুজ পেলাম। এই ত্রিভুজে দেখো এ বি আর হলো এসি সমান, তার মানে এটা হলো কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর এই সমদ্বিবাহু ত্রিভুজের যে সমান বাহু ছিল দুটো, তাদের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। এখন এই ত্রিভুজের একটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। এখন আমাদের একটা কাজ করতে হবে, এই যে আমরা এ বি একটা সরলরেখা পেলাম না, এই এ বি সরলরেখার সেম একটা সমান্তরাল সরলরেখা সি বিন্দু থেকে কাটতে হবে। এখন এটা কাটতে হলে আমাদের একটা কাজ করতে হবে, দেখো এ থেকে বি এর যে মাপটা আছে এই মাপটা আমরা নেব। দেখো স্টেপ বাই স্টেপ তোমরা বুঝে নাও, এ থেকে বি এর মাপটা তোমরা নিয়ে নাও, নিলাম। এই দেখো এখন যে সি বিন্দু আছে ওই সি বিন্দুতে কাটা ঠেকাবো। দেখো আমি সি বিন্দুতে কাটা ঠেকালাম, বুঝতে পারলে? সি বিন্দুতে কাটা ঠেকিয়ে আমি ডান সাইডে একটা বৃত্তচাপ আঁকবো সোজা করে। দেখো আমি বৃত্তচাপ এঁকেছি, দেখতে পাচ্ছ, এই দেখো একটা আমি বৃত্তচাপ এঁকে নিলাম। তার মানে আমি এ বির মাপ নিয়েছি, সি বিন্দুতে কাটা ঠেকিয়েছি। ক্লিয়ার? এখন এসির মাপ নাও, এ থেকে সি। দেখো আমি এসির মাপ নিয়েছি, এসির মাপও 8 হবে। এখন এসির মাপটা নেওয়ার পরে বি বিন্দুতে কাটা ঠেকাও, এই বি বিন্দুতে কাটা ঠেকালাম। ঠিক আছে? তার মানে এসির মাপ নিয়েছি, বি বিন্দুতে কাটা ঠেকিয়েছি। দেখো ঠেকানোর পরে আমি ঠিক উপরের দিকে ওই ডান সাইডে আমি আবার একটা বৃত্তচাপ আঁকলাম। বুঝতে পারলে? দেখো তো আগের বৃত্তচাপ আর এই বৃত্তচাপ একটা বিন্দুতে সেট করেছে কিনা, দেখো এই বিন্দুতে কিন্তু সেট করেছে। ঠিক আছে? এখন আমি এক কাজ করব, ওই সি বিন্দু থেকে ওই বিন্দুটা একটু বড় করে আমি কেটে নেব। আমি সি বিন্দু থেকে ওই বিন্দুটা কি করব, যোগ করব। এবার দেখো আমি সি বিন্দু থেকে ওই ছেদ বিন্দুটা যোগ করলাম, আমি ডান দিকেও যোগ করলাম এবং সি বিন্দুর বাঁ সাইডেও একটু বড় করে বাড়িয়ে দিলাম, আমার প্রয়োজনীয় অনুসারে আমি বাড়িয়ে দিলাম। দেখো তো বুঝতে পারলে কিনা? তাহলে এটা পেলাম কি বলতো, এই যে সরলরেখাটা পেলাম এটা হলো এই এ বি বা এ এক্স এর সমান্তরাল সরলরেখা। ক্লিয়ার? এখন আমাদের একটা কাজ করতে হবে, কাজটা হলো এই যে এ বি ত্রিভুজের এ বি সি ত্রিভুজের এ বি বাহুটা আছে না, এই এ বি বাহুর আমরা সমদ্বিখণ্ডক তৈরি করব, মানে অর্ধেক তৈরি করব। তা অর্ধেক তৈরি করতে হলে আমাদের কি করতে হয়, যে কোনো, আচ্ছা আমি এ বিকে অর্ধেক করব, তাই তো? এ বিকে অর্ধেক করতে হলে আমার এ বি এর অর্ধেকের বেশি যে কোনো একটা মাপ নিতে হবে। দেখো এ বি এর যে অর্ধেকের যে কোনো মাপ নিয়ে উভয় পাশে বৃত্তচাপ আঁকতে হবে। দেখো আমি উপরের দিকে বৃত্তচাপ আঁকলাম, এই দেখতে পারলে উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকলাম, আবার নিচের দিকেও বৃত্তচাপ আঁকলাম। তোমাদের মনে হয় প্রবলেম হচ্ছে, এখানে অন্ধকার হতে পারে, দেখে নাও আমি বুঝিয়ে দিচ্ছি। আবার আমি উপরের দিকেও বৃত্তচাপ এঁকেছি, নিচের দিকেও বৃত্তচাপ এঁকেছি, মাপটা একই থাকবে। ক্লিয়ার? এখন সেম মাপ আছে, এখন বি বিন্দুতে ঠিক কাটা ঠেকাবো। এই বি বিন্দুতে কাটা ঠেকিয়ে দেখো বি বিন্দুতে কাটা ঠেকালাম এবং সেম মাপ তো আছেই, উপরে আবার আমি বৃত্তচাপ কাটলাম, নিচের দিকেও বৃত্তচাপ কাটলাম। আশা করি বুঝতে পারলে? দেখো যখন আমি উপরে বৃত্তচাপ আঁকলাম, নিচে বৃত্তচাপ আঁকলাম, তখন দেখো নিচের দিকে দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে সেট করেছে, আবার উপরের দিকে একটা বিন্দুতে সেট করেছে। ক্লিয়ার? এখন উপরের ছেদবিন্দু আর নিচের ছেদবিন্দু আমি যদি যোগ করে দেই, দেখো আমি একটু বড় করে যোগ করব, এই ছেদবিন্দু আর উপরের ছেদবিন্দু যদি যোগ করে দেওয়া হয় তাহলে এরকম একটা দাগ পাবো। বুঝতে পারলে? এটাকে বলা হয় লম্ব সমদ্বিখণ্ডক। ক্লিয়ার? এই ছেদবিন্দুকে আমি যখন ছেদ করলো তখন এ বিকে মনে করো ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে? এই যখন আমরা দুটো ছেদবিন্দু করলাম, যখন যে দাগটা পেলাম এটাকে লম্ব সমদ্বিখণ্ডক বলে। এই দাগটা এই বি এ বিকে ডি বিন্দুতে ছেদ করলো, আর এই যে উপরে একটা সমান্তরাল সরলরেখা এঁকেছিলাম না, ওই যে লম্বা করে, এই যে দেখতে পারছো লম্বা করে, এই বিন্দুকে মনে করো ই বিন্দুতে ছেদ করেছে। বুঝতে পারলে? এই বিন্দুটাকে মনে করো ই বিন্দুতে ছেদ করেছে। এখন একটা কাজ করো, ডি বিন্দুতে কাটা ঠেকাও, ডি বিন্দুতে কাটা ঠেকিয়ে তুমি বি পর্যন্ত মাপ নাও। আবারও বলি, ডি বিন্দুতে কাটা ঠেকিয়ে বি পর্যন্ত মাপ নাও। নিলাম, দেখো আমি বি পর্যন্ত মাপ নিয়েছি, ডিতে কাটা ঠেকিয়ে বি বিন্দু পর্যন্ত। আচ্ছা একটু ভালো করে নেই, এখানে মনে হচ্ছে ছায়া পড়ছে,
তোমরা একটু বুঝে নিও, আমি মুখে বলছি, তোমরা যখন করবে দেখে নিও, আর প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, আমি ডিতে কাটা ঠেকিয়ে বি বিন্দু পর্যন্ত মাপ নিলাম। এখন এই মাপটা নিয়ে উপরে যে ই বিন্দু আছে না, ওই ই বিন্দুতে কাটা ঠেকাও। দেখো আমি ই বিন্দুতে কাটা ঠেকালাম, ঠিক আছে। তার মানে আমি ডিবির মাপ নিয়ে ই বিন্দুতে কাটা ঠেকালাম। কাটা ঠেকিয়ে ওই যে সরলরেখাটা ছিল, একটা সমান্তরাল সরলরেখা ছিল না, ওই দাগের উপরে আমি কেটে নিলাম ওই মাপটা। এই দেখো কেটে নিলাম, ঠিক আছে। দেখো কেটে নিলাম, একটা দাগ পেলাম। আমি তোমাদের দাগটা স্পষ্ট বোঝানোর জন্য এরকম করে দিচ্ছি, দেখো এইরকম একটা দাগ পেলাম না। তার মানে ডিবির মাপ নিয়ে আমি ই থেকে কেটে এই দাগটা পেলাম, আমি এই দাগটাকে নাম দিলাম এফ নাম দিলাম। ক্লিয়ার? এখন বি আর এফটা আমি যোগ করে দেব, ঠিক আছে। তাহলে বি আর এফ যোগ করলে পেয়ে গেলাম কত? বি এফ। তাহলে এখানে বি আর এফ আমি এই যোগ করলাম। ক্লিয়ার? তাহলে দেখো তো, এই যে ডি বি এফ দেখতে পাচ্ছ, সরি এখানে ভুল হলো, ডি বি এফ ই, ডি বি এফ ই এটাই কিন্তু নির্ণয় আয়তক্ষেত্র, ঠিক আছে। কেননা আমরা এখানে তখন লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছি, যখন লম্ব সমদ্বিখণ্ডক হয় তখন এটা 90 ডিগ্রি হয়, ঠিক আছে। আর 90 ডিগ্রি মানেই হলো এটা একটা, তো এটা অবশ্যই এটা সামান্তরিক, আর সামান্তরিকে যেহেতু একটা এখন 90 ডিগ্রি আমরা এঁকেছি, মানে এটা 90 ডিগ্রি কেন বলছি বলো তো, আমরা আগে থেকে এই এ বিকে লম্ব সমদ্বিখণ্ডক করে ফেলেছি। সমদ্বিখণ্ডক করা মানেই হলো 90 ডিগ্রি আঁকা, আর 90 ডিগ্রি মানেই হলো যে ডিবিএফই একটা যে সামান্তরিক উৎপন্ন হয়েছে তার একটি কোণ 90 ডিগ্রি হয়ে গেছে, তার মানে এটা সামান্তরিক নয়, এই সামান্তরিকটা কি হলো? একটা আয়তক্ষেত্র হলো। তার মানে আমাদের এই ডিবিএফই এটাই হবে কিন্তু নির্ণয় আয়তক্ষেত্র। তাহলে আমরা তোমরা এটা লিখবে না, এই উত্তরটা লিখবে না, তাই ফ্রেশ করে কি লিখবে? আমাদের বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে বলেছে, আর তার ক্ষেত্রফল আঁকতে বলেছে। তার মানে আমরা লিখব অতএব এ বি সি, অতএব এ বি সি নির্ণেয় সমদ্বিবাহু ত্রিভুজ। তোমার ঠিকঠাক করে লিখে নিও, আমার হাতের লেখাটা খুব বাজে হচ্ছে। অতএব এ বি সি নির্ণেয় সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে হলো। এবং এরপর লিখবে ডি বি এফ ই নির্ণেয় সমান ক্ষেত্রফল বিশিষ্ট, নির্ণেয় সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র। আচ্ছা, এখানে বিশিষ্ট বানানটা ঠিক করে নিও। ডিবিএফই নির্ণেয় সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র, ঠিক আছে। এইটাকে লিখলে হয়ে যাবে। আমি আবার বলি, এবিসি নির্ণেয় সমদ্বিবাহু ত্রিভুজ এবং ডিবিএফই নির্ণেয় সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র, বা তোমরা এটাও বলতে পারো যে নির্ণেয় ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রটি হলো ডিবিএফই। এটুকু করলেই কিন্তু তোমাদের এই সম্পাদ্যটা অঙ্কন কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখে নাও স্যারের যে অথবা প্রশ্নটা আছে, অর্থাৎ বহুভুজ অঙ্কন করো, সেটা আমি খুব সুন্দরভাবে করে দিয়েছি, তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নাও। নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো, এবং কি বলেছে, শ্রেণী বলে দিয়েছে আর পরিসংখ্যা বলে দিয়েছে। আমাদের কি আঁকতে হবে? বহুভুজ অঙ্কন করতে হবে। এখন বহুভুজ আঁকতে হলে আমাদের প্রথম কাজ হলো একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করা। আমরা একটা পরিসংখ্যা বিভাজন ছক প্রথমে তৈরি করব। প্রথমে লিখবো শ্রেণী, তারপরে লিখবো শ্রেণী মধ্যমান, আর লিখবো হলো পরিসংখ্যা। তা আমাদের প্রশ্নে দেখো এই যে শ্রেণী দেওয়াই আছে আর পরিসংখ্যা দেওয়াই আছে, তাহলে শ্রেণী আর পরিসংখ্যা আমাদের এক্সট্রা করা লাগবে না, আমাদের যা আছে তাই লিখবো। কিন্তু এই যে মাঝের শ্রেণী মধ্যমান আছে, এটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, প্রথমে ঘর কেটে নেবো 3টি ডান সাইড দিয়ে, আর নিচের দিকে কাটবো হলো মোট 8টি ঘর। যেহেতু আমাদের এখানে মোট 7টি ঘর আছে এইভাবে, তাই আমরা নিচের দিকে কাটবো হলো 8টি ঘর, একটা বেশি কাটবো এই মোট কথাটা লেখার জন্য। তাহলে শ্রেণীতে লিখবো 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, এরকম করতে করতে 25 থেকে 30, আর লাস্টে পরিসংখ্যা লিখবো 4, 10, 24, 12, 20, 8 এবং যোগ করলে হবে 78, ঠিক আছে। এখন আমাদের শ্রেণী মধ্যমান এইটা কিন্তু বের করতে হবে। একটা জিনিস খেয়াল করো, আমাদের কিন্তু প্রত্যেকটা শ্রেণীর ডিফারেন্স, শ্রেণীর দৈর্ঘ্য কত বলো তো? 5 করে, অর্থাৎ 0 থেকে 5, আবার 5 থেকে 10, আবার দেখো 10 থেকে 15, প্রত্যেকটার মাঝে কিন্তু 5 করে ডিফারেন্স আছে, অর্থাৎ 5 করে ডিফারেন্স আছে বলে আমাদের বলতে পারবো শ্রেণীর দৈর্ঘ্য হলো 5। এই 5টা কিন্তু আমাদের কাজে লাগবে, শ্রেণীর দৈর্ঘ্য কাজে লাগবে। আমরা কষ্ট করে প্রথম যে শ্রেণী আছে অর্থাৎ 0 থেকে 5,
এই 0 থেকে 5-এর শ্রেণী মধ্যমানটা বের করব। শ্রেণী মধ্যমান বের করার নিয়ম হলো এই যে 0 আছে প্রথম অংশ আর দ্বিতীয় আছে হলো 5, অর্থাৎ নিম্ন সীমানা আছে হলো 0 আর ঊর্ধ্ব সীমানা আছে হলো 5। এই দুটোকে প্রথমে যোগ করতে হয়, ঠিক আছে? অর্থাৎ 0 আর 5 যোগ করলে কত পাবো? 5 পাবো। যোগ করার পর একে 2 দ্বারা ভাগ করব। নিশ্চয়ই 5কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2.5 হয়। তাই আমরা লিখব যে প্রথম যে শ্রেণী আছে তার শ্রেণী মধ্যমান কত? 2.5। ক্লিয়ার? আর একটা উদাহরণ নিয়ে বোঝো ভালোভাবে। পরেরটা খেয়াল করো তো, কি আছে? 5 থেকে 10, ঠিক আছে? এই 5 আর 10 যোগ করলে কত হয়? নিশ্চয়ই 15 হয়। 15কে তুমি 2 দ্বারা ভাগ করো, 15 অর্ধেক কত? 7.5। তাই আমাদের দ্বিতীয় শ্রেণী মধ্যমান কত হয়েছে? দেখো 7.5। এখন আমরা এত কষ্ট করে প্রত্যেকটা বের করব না, আমরা কষ্ট করে শুধুমাত্র প্রথমটা বের করেছি, কত বলো তো? 2.5। আর আমাদের শ্রেণীর দৈর্ঘ্য কত? 5 করে, প্রত্যেকটার মাঝে ডিফারেন্স 5 করে। তাই প্রথমটা যেহেতু আমাদের কত বেরিয়েছে? প্রথমটা বেরিয়েছিল আমাদের 2.5, তাই 2.5-এর সঙ্গে 5 যোগ করব, পেয়ে যাব 7.5। ক্লিয়ার? আবার 7.5-এর সঙ্গে 5 যোগ করো, পেয়ে যাবে হলো 12.5। এর সঙ্গে আবার তুমি 5 যোগ করো, পেয়ে যাবে হলো 17.5। তারপর যোগ করলে 22.5 এবং আবার 5 যোগ করলে কত পাবো? 27.5। ক্লিয়ার? তাহলে প্রথমটা কষ্ট করে বের করলাম আর পরেরটার সঙ্গে শুধুমাত্র আমরা যে শ্রেণীর দৈর্ঘ্য ছিল সেটা যোগ করলাম, পরপর হয়ে গেল, আমাদের কষ্ট করে বের করতে হলো না। তার মানে আমরা পেয়ে গেলাম হলো শ্রেণী মধ্যমান পেয়ে গেলাম, পরিসংখ্যা পেয়ে গেলাম। এই দুটো কিন্তু আমাদের কাজে লাগবে। এখন একটা কথা বলি, আমাদের বিন্দু লাগবে। আর বিন্দু সবসময় দুটো বিন্দু হয়, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। তা আমাদের এক্স অক্ষ বরাবর বিন্দু হয় হলো এই শ্রেণী মধ্যমানের মানগুলো। অর্থাৎ প্রথম বিন্দু যদি কল্পনা করি, তাহলে প্রথম বিন্দুর এক্স অক্ষ বরাবর মান হবে হলো 2.5 এবং ওয়াই অক্ষ বরাবর মান হবে হলো 4। ঠিক আছে? অর্থাৎ প্রথম বিন্দু হবে হলো 2.5, 4। ঠিক আছে? আমরা একটু পরেই আমি দেখিয়ে দেবো, দেখে নিও। অর্থাৎ এখানে যদি বিন্দু বলা হয়, প্রথম বিন্দু পাবো হলো 2.5, 4, দ্বিতীয় বিন্দু 7.5, 10, এরকম করতে করতে একদম লাস্টের বিন্দু পাবো হলো 27.5, 8। এখন দেখে নাও, এইটাকে আমরা ছক কাগজে কী করে লিখব। প্রথমেই লিখব ছক কাগজে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর প্রত্যেকটি শ্রেণী মধ্যমান ভুজ। এই লাইনটা কিন্তু বোঝো ভালো করে। শ্রেণী মধ্যমান হলো ভুজ এবং শ্রেণী পরিসংখ্যা কোটি। কোটি বলতে ওয়াই অক্ষ আর ভুজ বলতে এক্স অক্ষ। তার মানে যেটা বললাম আর কি, শ্রেণী মধ্যমানটা কী হবে? এক্স অক্ষের মান হবে। এই যে এটা হবে সবসময় এক্স অক্ষের মান, আর এই পরিসংখ্যা হবে হলো ওয়াই অক্ষের মান। আচ্ছা, ধরে 2.5, 4, 2.5, 4, 7.5, 10, 12.5, 24, 17.5, 12, 22.5, 20, 27.5, 8 বিন্দুগুলি স্থাপন করলাম। এখন বিন্দুগুলো কী হবে বলো তো? এই যে বিন্দুগুলো বললাম না একটু আগে, দেখো লাস্টের বিন্দু যদি বলা হয় 27.5, 8, এটা হলো বিন্দু। এটাকে যদি আমি ব্র্যাকেটে ঘিরে রাখি তাহলে দেখতে ভালো লাগবে। এটা হলো কিন্তু বিন্দু, আর মাঝে একটা কমা দিলেই বিন্দু হয়ে যায়। যখন আমরা লিখবো তখন ঠিক যেভাবে লিখেছি ওইভাবে তোমরা লিখবে। বুঝতে পারলে? তার মানে মোট বিন্দু পেলাম আমরা 7টা বিন্দু পেলাম। এই বিন্দুগুলো কি করলাম? যোগ করলাম। এবার ওই বিন্দুগুলি যোগ করে এ বি সি ডি ই এফ জি এইচ নামকরণ করব এবং যোগ করব। নাম করে কি পেলাম? এ বি সি ডি ই এফ জি এইচ বহুভুজ অঙ্কন করলাম। এখন আমাদের লিখিত কাজ শেষ, এখন আমাদের গ্রাফে আঁকতে হবে। এখন গ্রাফে যখন আমি তোমাদের দেখাবো, তোমাদের হয়তো অসুবিধা হতে পারে। তোমার ঠিক এইভাবে কিন্তু একটা গ্রাফ এঁকে নেবে। দেখতেই পারছো এখানে আমি একটু ছোটো করলাম। এই দেখো, এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর এই দাগগুলো কেটে নেবে। আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি কী করতে হবে। প্রথমে দেখে নাও এক্স অক্ষ কীভাবে আঁকবে, তারপরে আমি ছোটো করে দেখিয়ে দেবো স্পষ্টভাবে। তোমরা প্রথমে মনে করো এক্স ও এক্স ড্যাশ এঁকে নিলে, ঠিক আছে? তারপরে তোমাদের দেখবে ওই গ্রাফ পেপারের দেখবে মোটা করে দাগ দেওয়া আছে প্রত্যেকটা। এটা হলো মূল বিন্দু, ঠিক আছে? আর এই যে মোটা দাগ আছে, 10টা ঘর গুনলে যে মোটা দাগ পাওয়া যায়, সেই মোটা দাগকে তুমি 5 ধরো। তারপরের মোটা দাগকে অর্থাৎ 20 ঘরকে তুমি 10 ধরো। এরকম আরেকটা মোটা দাগকে 15 ধরো। তারপরে 20, 25, 30। বুঝতে পারলে? এরকম ঘরগুলোকে তুমি 5 করে বাড়িয়ে দাও। যেহেতু আমাদের প্রশ্নে শ্রেণীটা দেওয়া আছে কত? 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 5 করে ডিফারেন্স, তাই আমি 5 করে বাড়িয়েছি। এবং এইগুলো কিন্তু তোমাদের ইচ্ছা মতো তোমরা করতে পারো। এখন খেয়াল করো, এই 0 থেকে 5 যখন এঁকেছি তখন এর মিডিলে কত পাবো? মিডিলে দেখবে একটা দাগ পেয়েছি হলো এই দাগটা 2.5। নিশ্চয়ই 0 থেকে 5-এর আমরা মধ্যবিন্দু কত পেয়েছিলাম? শ্রেণী মধ্যমান 2.5। আবার 5 থেকে 10-এর শ্রেণী মধ্যমান পেয়েছিলাম 7.5। তেমনি 10 থেকে 15-এর মধ্যবিন্দু হলো 12.5।
15 থেকে 20 মধ্যবিন্দু 17.5, 20 থেকে 25 মধ্যবিন্দু হলো 22.5, আর 25 থেকে 30 মধ্যবিন্দু হলো 27.5। এই মধ্যবিন্দুগুলো কিন্তু একদম মিডিলে হবে। তাই আমি দেখো খেয়াল করে দেখো চালাকি করে 0 থেকে এই মোটা দাগগুলোকে 10-এর দাগগুলোকে আমি 5 ধরেছি, আর মিডিলের যে ছোট 5-এর দাগটা থাকে একটু কম মোটা দাগ, সেই দাগটাকে আমি কিন্তু ধরেছি 2.5। ক্লিয়ার? এই ছিল তোমাদের এক্স অক্ষ। এবার ওয়াই অক্ষটা দেখে নাও কি করবে। ওয়াই অক্ষ সিম্পলভাবে আমাদের যেমন আমরা গুনি 1 2 3 4 করে সেভাবে করলেই গুনলেই হবে। তাহলে প্রথম যে দাগটা আছে সেই দাগটাকে কী ধরবে বলো তো ওয়াই অক্ষ বরাবর? এটা 5 ধরবে, এটা 10, এটা 15, এটা 20, এটা 25, এটা 30, এটা 35। তোমাদের 30 পর্যন্ত করলেই হবে, 35 না করলেও হবে। আমি একটু বেশি কেটে নিয়েছিলাম আগে থেকেই, তোমাদের শুধুমাত্র 30 অথবা 35 কাটলেই হবে। ক্লিয়ার? এবং নামকরণগুলো করলাম 1 2 3 4 5 করে, এরকম মানে ওয়াই অক্ষ বরাবর আমরা 1 2 3 4 করে যেমন গুনি সেভাবেই গুনবো। এবং একটা জিনিস খেয়াল করবে, এই নিচের দিকে কিন্তু আমরা অবশ্যই লিখবো শ্রেণী কথাটা লিখবো। তার মানে আমাদের এক্স অক্ষ বরাবর কী হচ্ছে, শ্রেণী যাচ্ছে। এই শ্রেণীটা না উল্লেখ করলে কিন্তু কেটে দেবে স্যারে, বুঝতে পারলে? আর এই ওয়াই অক্ষ বরাবর আমরা করবো হলো পরিসংখ্যা, তাই পরিসংখ্যাটা কিন্তু স্পষ্টভাবে আমরা ওয়াই অক্ষ বরাবর লিখে দেবো এবং উপর দিকে তীর চিহ্ন অবশ্যই দেব। এবার আমরা যে বিন্দুগুলো পেয়েছিলাম সেই বিন্দুগুলো কিন্তু আমরা আঁকবো, বুঝতে পারলে? দেখে নাও যে বিন্দু, আমি এগুলো একটু মুছে দেই, তোমরা দেখে নাও। একটু টাইম লাগছে, তোমার টাইম লাগলেও তোমরা জিনিসটা বুঝতে পারছো, এটাই অনেক কিছু ভালোভাবে বুঝো, তাহলে কিন্তু নিজেরা অনেকগুলো অঙ্ক এই টাইপের সলভ করতে পারবে। আচ্ছা দেখো প্রথম যে বিন্দুটা আছে, আচ্ছা তার আগে একটা দেখে নাও, এই ছক্রাংশের উপরের দিকে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 10টি বাহুর দৈর্ঘ্য 5 একক। কেন বলো তো? আমরা দেখো 0 থেকে যখন গুনেছিলাম 10 ঘর গুনলে আমরা মোটা দাগ পেয়েছিলাম এই দাগ পর্যন্ত। এটা তো 10 ঘর অ্যাকচুয়ালি, কিন্তু আমরা এই 10 ঘরটাকে কত ধরেছি, 5 ধরেছি। তাই আমরা এইটাকে তো জোর করে বলতে পারি না, তাই আমরা লিখে মানে উপরে লিখতে হবে, এগুলো না লিখলে কিন্তু সমস্যা আছে। এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 10টি বাহুর দৈর্ঘ্য সমান 5 একক, এবং নিচে লিখবো ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক। তার মানে দেখো আমরা ওয়াই অক্ষ বরাবর প্রত্যেকটাকে একই ধরেছিলাম, তাই আমরা সিম্পলভাবে এক এক ঘরকে 1 এককই লিখবো। এবার যে বিন্দুগুলো আছে আমাদের, প্রথম বিন্দু আছে হলো 2.5,4, দ্বিতীয় বিন্দু আছে হলো 7.5,10। এই প্রথম বিন্দুকে আমি ধরবো হলো বি বিন্দু, তারপরটাকে আমি ধরবো সি বিন্দু, তারপর ডি বিন্দু। এখন এ বিন্দু কেন ধরলাম না আমি একটু পরে বলছি, কেননা ওটা এক্স অক্ষের সঙ্গে আমার মেশাতে হবে তার একটা লাইন, সেই জন্য আমি এ ধরে নিই আগে। তাহলে প্রথম বিন্দুকে আমি বি ধরলাম, তারপরের বিন্দুকে আমি সি ধরলাম, ডি ধরলাম, এরকম পরপর করে আমরা এ বি সি ডি ই এফ জি এইচ পর্যন্ত আমরা বিন্দুগুলো আমরা কি করব, এই গ্রাফ কাগজে আমরা বসিয়ে দেবো। ঠিক আছে? প্রথম বিন্দু হলো 2.5, আছে হলো 4। তার মানে আমি প্রথমে এক্স অক্ষ বরাবর 2.5 যাব, তারপরে ওয়াই অক্ষ বরাবর কী যাব, 4 ঘর যাব। তার মানে আমরা পেয়ে যাব হলো এই বিন্দুটা, এই বি বিন্দুটা আমরা কিন্তু পেয়ে যাব, বুঝতে পারলে? আচ্ছা আমি এখানে এগুলো মুছে দেই। তারপরে যে বিন্দুটা আছে খেয়াল করো, আছে হলো 7,5, হলো আছে 10, এবং এটাকে বিন্দু যদি আমি প্রথমে যাবো হলো 7,5 এক্স অক্ষ বরাবর, এবং ওয়াই অক্ষ বরাবর যাবো হলো 10 ঘর, তাহলে উপরে গেলে পাবো হলো এই সি বিন্দু পেয়ে যাব। সেমভাবে আমাদের পরবর্তী বিন্দু হলো 12.5 আর হলো 24। তাহলে 12.5, যদি করা হয় তাহলে আমরা পাবো ডি বিন্দু, তাহলে এই বিন্দু পেয়ে যাব। তারপরে পাবো হলো এই বিন্দুটা ই বিন্দু, এফ বিন্দু, জি বিন্দু। ঠিক আছে? এই বিন্দুগুলো কিন্তু আমরা পাবো। এখন আমার প্রশ্ন হলো এই যে এ আর হলো এইচ বিন্দুটা কেন আসলো এখানে, এবং এখানে কোনো আমি কিছু লিখিনি কেন, প্রশ্ন হতেই পারে। এখন আমাদের একটা বহুভুজ অঙ্কন করতে বলেছে, ভালো করে মাথায় রাখবে। বহুভুজ অঙ্কন করতে হলে আমি যদি এই বি পর্যন্তই থেমে যাই, এই বি বিন্দু আর হলো লাস্ট বিন্দু হলো জি বিন্দু পেয়েছি। ঠিক আছে? কি করবো বলো তো, প্রত্যেকটা বিন্দু যোগ করব, কিন্তু বি থেকে সি যোগ করব, সি থেকে ডি যোগ করব, ডি থেকে ই যোগ করব, ই থেকে এফ যোগ করব, এবং এফ থেকে জি পর্যন্ত যোগ করব। আচ্ছা যোগ করার পর যে আমি লাল কালিতে যোগ করেছি, তুমি কি বলতে পারবে যে এখানে কোনো বহুভুজ উৎপন্ন হয়েছে কিনা? এখনও কিন্তু কোনো বহুভুজ উৎপন্ন হয়নি। ঠিক আছে? একটা বক্ররেখা উৎপন্ন হয়েছে, কিন্তু কোনো বহুভুজ হয়নি। এখন বহুভুজ অঙ্কন করতে হলে আমাদের লাগবে হলো এই এক্স অক্ষটা কাজে লাগবে। এখন এক্স অক্ষের সঙ্গে তো এটা মিশাতে হবে, তাই আমাদের এই যে বি বিন্দু আছে, এই বি বিন্দুকে আমাদের যেহেতু প্রত্যেকটা 0 থেকে 2.5 ডান দিকে আছে, তার মানে 0 থেকে বাঁ দিকে -2.5 আছে, তাই আমি বাঁ দিকে -2.5টা দিয়ে রাখবো। এই বি বিন্দু থেকে -2.5 এর ওই বিন্দুটাকে আমি কি করব, যোগ করব। ঠিক আছে? আশা করি বুঝতে পারলে।
বি থেকে ওই -2.5 ওই বিন্দুটাকে যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের এক্স অক্ষের সঙ্গে মিশে যাবে। তার মানে আমরা একটা বহুভুজের একটা কর্নার কমপ্লিট হলো। সেমভাবে ডান সাইডে দেখো 30 আছে, 30-এর পরে যদি আমি 2.5 বাড়িয়ে দেই তাহলে কত পাবো? 32.5 পাবো। তাহলে জি বিন্দু থেকে আমি 32.5-এর ওই বিন্দুটা যোগ করে দেবো। ঠিক আছে, তার মানে এই বিন্দুটা কত পেলাম বলো তো? 32.5, 0। আর এ বিন্দুটা পেলাম কত বলো তো? পেলাম হলো -2.5, 0। ঠিক আছে, এখন দেখো খেয়াল করে আমি যখন যোগ করলাম তখন এ বি সি ডি ই এফ জি এইচ দেখো একটা কিন্তু বহুভুজ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এই জন্য কিন্তু আমি যোগ করেছি। আমি সবগুলো মুছে দিচ্ছি, তোমরা স্পষ্ট দেখে নাও, এভাবে এঁকে নেবে। ঠিক আছে, তার মানে আমরা পেলাম হলো এ বি সি ডি ই এফ জি এইচ নির্ণয় কি? বহুভুজ। এবং নিচের দিকে লিখে রাখবে এ বি সি ডি ই এফ জি এইচ নির্ণয় বহুভুজ উৎপন্ন হলো। এভাবে করলেই কিন্তু তোমাদের এই বহুভুজটা অঙ্কন হয়ে যাবে, অর্থাৎ চারের অথবা যে বহুভুজটা আছে কমপ্লিট হয়ে যাবে।